এই জায়গা থেকে একটু একটু করে আসি তার মানে একমত যদি না হয়, আপনারা যদি এখন বলেন যে আমরা সংস্কার করব, পরে আপনারা করলেন না, তখন আমরা এটাতে খুব খুশি হব না, এটা তো আপনি বলতেছেন। তার মানে কি বিএনপি কি আসলেই দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা রাখবে না? মানে বিএনপি 5-6 বার থাকবে? বিএনপি কিন্তু ক্লিয়ার বলে না এটা। আমি খালেদ ভাই, আপনি আমাকে যত রকম চেষ্টা করেন, আমি একা কিছু বলতে পারবো না। বিএনপি এটা বলে নাই যে এরপরে আবার থাকবে। বিএনপি বলেছে একাধারে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এখন এরপরেরটা আমার মনে হয় সংস্কার নিয়ে বিএনপির যারা নীতি নির্ধারক মহলের মধ্যে সালাউদ্দিন ভাই কথা বলছেন, কাজ করছেন সংস্কার নিয়ে। আমার মনে হয় যে আমাকে না ডেকে যদি উনাকে ডাকতেন সবচেয়ে ভালো হতো। উনি আপনার এই প্রশ্নের উত্তরটা সরাসরি দিতে পারতো, যেহেতু উনি কাজ করছেন। আপা আমি একটা কথা বলি, পরে আমি বলতে পারি। আপা আমি একটা কথা বলি, বিএনপি কিন্তু তার অবস্থান স্পষ্ট করেছে যে যেখানে সংস্কার কমিশন বলেছেন যে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না, বিএনপির অবস্থাটা পরিষ্কার করেছেন যে একাধারে দুবারের বেশি কেউ থাকতে পারবে না। তার মানে একাধারের বেশিবার কিন্তু থাকতে পারবে, এটা হচ্ছে বিএনপির অবস্থান। আমার প্রশ্ন, বিএনপির জন্য কেন এটা এত জরুরি যে দুইবারের বেশি একটা লোককে, মনিয়াপাকে কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে হবে? মনিয়াপা তো প্রধানমন্ত্রী হয় না। না, হইতেও তো পারেন, গণতান্ত্রিক দল আপনাদের, আপনারা তো মনিয়াপাকে প্রধানমন্ত্রী বানাতে পারেন। এখন আমার কথা শোনেন, যে সেটা হলো আপনারা যখন এটা নিয়ে আলোচনা করবেন, আপনারাও কিন্তু কারো চেয়ে কম গুরুত্বপূর্ণ না সাংবাদিকরা। তো আপনারা আলোচনা করেন বিএনপির সাথে, বিএনপির প্রশ্ন উত্তর পূর্বে প্রেস কনফারেন্সে আপনারা জিজ্ঞেস করেন। আমার মনে হয় এটা সবচেয়ে ভালো একটা মাধ্যম। আর দ্বিতীয়ত হলো, আমি বলি, দ্বিতীয়ত বলছি, সরকারের পক্ষ থেকেও এটা সরকারের অত্যন্ত ভুল হয়েছে আমি বলবো। যখন সরকার সংস্কার কমিটিগুলো করলেন, তখনই কিন্তু দলীয় তাদের সাথে করসপন্ডেন্ট করার জন্য 2 দিন 1 দিন 3 দিন পরে পরে দলীয়দের সাথে কথা বললে, তাহলে আপনি ধরেন আপনি একদম 99% অ্যাডভান্স হয়ে গেছেন, আরেকজন 1%ও চিন্তা করে নাই। এই যে চিন্তা শক্তির, অথচ যে 1% চিন্তা করে নাই তার কিন্তু শক্তি, ক্ষমতা বা আপনার যেটা বলেন পরিচালনার ভার, তার কিন্তু অনেক বেশি পরবর্তীতে। তো এই পরবর্তীর কথা বাংলাদেশের কোনো মানুষ কখনোই চিন্তা করে না। যদি মানুষ এই চিন্তাগুলো করতো, বাংলাদেশে অনেকগুলো টাকা বেঁচে যেত, অনেকগুলো সময় বেঁচে যেত, এবং প্রত্যেকটা মানুষের জন্য ভালো হতো। আপনার কথা আমি পরিষ্কার বুঝতে পারতেছি না, কিন্তু আমি যতটুকু বুঝতে পারতেছি যে বিএনপি, মানে আমি প্রশ্ন অন্যভাবে করি, কারণ হচ্ছে যে ধরেন আমরা বিএনপিকে কি বিষয়ে সর্বাত্মক আন্দোলন করতে দেখছি 15 বছর। 15 বছরের মধ্যে 2014 থেকে বা 2013 নির্বাচনের সময় থেকে, যখন আওয়ামী লীগ সরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, তখন থেকে বিএনপির একটাই দাবি ছিল যে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নির্বাচন করতে হবে। এই একটাই দাবি। শেখ হাসিনা তার পদে থেকে নির্বাচন করতে পারবেন না। এখন শেখ হাসিনা তার পদে নাই, লেভেল প্লেইং ফিল্ড চেয়েছিল বিএনপি, লেভেল প্লেইং ফিল্ড, একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার। এখন শেখ হাসিনা ক্ষমতায় নাই না, একটা শেখ হাসিনা ক্ষমতায়, আমি লেভেল প্লেইং ফিল্ড, তো শেখ হাসিনা এখন ক্ষমতায় নাই, ক্ষমতায় যিনি আছেন তিনি নির্বাচন করতেছেন না, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা জায়গা থেকে এই নির্বাচনটা করার সময় বিএনপি সবার আগে জাতীয় সরকারের কথা বলেছিল, জাতীয় ঐক্যমত্য সরকারের কথা বলেছিল, সংস্কারের কথা বলেছিল 31 দফার মধ্যে। এই ব্যাপারগুলি মোরলেস মানে 4 বছরের জায়গায় 5 বছর এগুলি যখন করা হলো, তখন বিএনপি সংস্কারের এগেইনস্টে এতভাবে দাঁড়াইলো, মনে হয় সংস্কার করলে বিএনপি দলটাই থাকবে না। এটা কিরকম? আমি তো মানে সংস্কার এগেইনস্টে, তোমরা সংস্কার মানি না, তোমরা সংস্কার করলেও গিয়ে উল্টাই দিব, মির্জা আব্বাস এগুলি বলছেন। মির্জা আপনার ভুল হচ্ছে। আপনি যদি কথাই শুনেন, ধরেন আমি কথা বলছি, আমার নেতা জনাব তারেক রহমান কথা বলছে, আপনি কোনটা লুফে নেবেন বলেন? জনাব তারেক রহমানের কথা। তো জনাব তারেক রহমান কথা বলছেন, পাশাপাশি আপনার ধরেন মির্জা আব্বাস, উনি অনেক বড় নেতা, বাট স্পোকসম্যান না। উনি এটা মানে ওইভাবে আপনি নাও ধরতে পারেন, বাট আপনি দেখেন আমাদের নেতা তারেক রহমান সাহেব কি বলছেন। উনি যদি বলেন, আপনি উনার কোড ধরে উনার ইনভার্টেড কমার মধ্যে আমাকে কোনো প্রশ্ন করেন, আমি সেটার কথা বলবো। জনাব তারেক রহমান কি সংস্কারের পক্ষে? জনাব তারেক রহমান কি সংস্কারের পক্ষে? অবশ্যই যেটুকু সংস্কার দরকার, কিন্তু সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করার পক্ষে না, সংস্কারের পক্ষে। সংস্কার তার নিজস্ব গতিতে চলতে থাকবে, রাইট? জনাব তারেক রহমান সবসময় এটা বলেন, সংস্কার তার নিজস্ব গতিতে চলতে থাকবে। এবং এই সংস্কারটা কাকে নিয়ে? আপনাকে নিয়ে, আমাকে নিয়ে, এবং আমার সাথে আরেকজন যিনি টকশোতে আছেন তাদেরকেও নিয়ে, প্রত্যেককে নিয়ে। বাংলাদেশের
প্রত্যেকটা প্রতিনিধিকে নিয়ে রাইট সংস্কার। রাইট তো সেইখানে এককভাবে তো কেউ কোনো ডিসিশন দিতে পারে না, না সরকার দিতে পারে, কারণ এই সরকার ওকে নির্বাচিত না। আমার আমার আমার- আমার কাছে যেটা মনে হয়েছে যে জনাব তারেক রহমানকে না জিজ্ঞেস করে তো আর বিএনপি সংস্কারে কোনগুলি মানে আর কোনগুলি মানে না সে সম্পর্কে তাদের মতামত দিয়েছে। আমরা দেখেছি যে তারেক রহমান সাহেব সরাসরি নিজের মুখে বলেন না, কিন্তু বিএনপির মতামত আমরা দেখেছি, আমরা ধরেই নিয়েছি যে এতে নেতারও সায় আছে। এখন আপনি যদি না, বলেন যে আপনি এটা ধরেন না, আপনি এটা ধরেন না, ধরবো না, আপনি দেখেন না, আপনি জনাব তারেক রহমান সাহেব প্রায় প্রতিদিন বক্তব্য দিচ্ছে, আমার আমি নিশ্চয়ই দু একদিনের মধ্যে আমরা এটাও চলে আসবে। আমার আপনি আমার- ওইটাই আমার মনে হয় যে দেখেন। আমি আশা করবো জনাব তারেক রহমান মেনে নেবেন, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না, একবার একাধার দেখাধার কোনো শব্দ ইফ বার্ডস এগুলো যুক্ত করবেন না। আমি আশা করবো যে আরো যে দুই একটা জিনিস আমি দেখলাম, আমি আশা আমরা করবো তো এটা এই মনে হয় আপনার মতো মধ্যেই আছি। আমরাও একটু আশাই করতে পারি। আমি একটু ডক্টর জাবিনের কাছে যাই, আপনার কাছে আবার আমি ফিরে আসবো। ডক্টর জাবিন, আমরা আমি একটা প্রশ্ন সরাসরি করতে চাই যে এনসিপি বা এই যে জাতীয় নাগরিক পার্টি কিভাবে বিএনপির শত্রুতে পরিণত হলো, মানে বিএনপিকে কিভাবে শত্রু গণ্য করতে থাকলো। যেমন আপনাদের একটা জনপ্রিয় বয়ান আমরা এরকম শুনি যে আপনারা 15 বছর কোথায় থাকেন, 15 বছর আপনারা পারেন নাই, কিন্তু 15 বছর যে বিএনপি পারে নাই সেইটার দায় কিন্তু আমাদের সবার। যেমন এই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো, তারা যখন মরতে শুরু করেছিল, আপনিও প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় দাঁড়িয়েছেন, আপনি একজন পেশাজীবী, আমরাও আমাদের জায়গা থেকে যা করার দরকার তা করতে চেয়েছি, তা করতে চেষ্টা করেছি। কিন্তু বিএনপি যখন করতে চেয়েছে এটি, বিএনপি যখন শেখ হাসিনাকে সরাতে চেয়েছে, তখন আমাদের কাউকে কিন্তু পাশে পায় নাই। এই 15 বছর ধরে সংগ্রামরত, তারপর হচ্ছে বিভিন্নভাবে মজলুম দলটা কিভাবে এনসিপির সবচেয়ে বড় প্রতিপক্ষতে পরিণত হলো। তারা কথায় কথায় বিএনপিকে স্ল্যাশ করে, বিএনপি পারে নাই, বালুর ট্রাক সরাতে পারে নাই, দৌড়ানি দে এই আগে যদি দিতেন তাহলে এতদিনে ওরা পলায় যেত, এগুলি বিএনপিকে কেন শুনতে হইতেছে? মানে বিএনপির অপরাধটা কি? এবং সেটা কিন্তু আজকে থেকে না, প্রথম দিন থেকে। এবং বিএনপির অপরাধ আমি সরাসরি দেখি যে বিএনপি একটা নির্বাচন চায় এবং নির্বাচন করে এটা দেখতে চায় যে কারা আসলে কটুক দিতে পারে। আপনি যদি আমাদের একটু বলতেন ডক্টর জাবিন। হ্যালো ভাই, আপনাকে ধন্যবাদ। মনি আপা এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আহ, যে কেন 15 বছরে বিএনপির ডাকে মানুষ রাস্তায় নামে নাই বা সবাই এই গণ অভ্যুত্থানে অংশ নেয় নাই, কেন অচেনা অজানা কয়েকজন ছাত্রের ডাকে নিয়েছে, এটার যদি একটা ব্যাখ্যা আমি খুব সংক্ষেপে বলি। বিএনপি সবসময় এই যে নির্দলীয় সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদের এই যে তাদের যে 31 দফা, যেটা 2.5 বছর আগে 2023 সালের 13ই জুলাই যে 31 দফা, সেখানে তারা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য চেয়েছে, সেটা ফ্যাসিস্টের সাথে হাসিনা থাকা অবস্থায়। আর এই অচেনা অজানা ছেলেগুলা বা মেয়েরা, এই তরুণরা এই গণ অভ্যুত্থানের ডাকটা দিয়েছিল ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের জন্য। এই পুরো ব্যবস্থাটার বিরুদ্ধেই কিন্তু তারা মানুষকে ডাক দিয়েছিল, এবং এই জন্য এখানে কিন্তু একটা বিশাল পরিবর্তন, মানে বিশাল ফেসিবাদ ব্যবস্থা বিলোপের জন্য ডাকটা দিয়েছিল। আপনি বলতে চাইছেন যে কোটা আন্দোলনের শুরু থেকেই ডাকটা ছিল, নাকি আপনি জুলাইয়ের অগাস্টের 2 তারিখের কথা বলছেন? না, যখন আন্দোলনটা ওই পর্যায়ে যায়, অগাস্টের 2 তারিখে কখন আন্দোলনটা একদম ঘনীভূত হয়, রাইট। তার আগ পর্যন্ত কিন্তু এটা একটা অরাজনৈতিক আন্দোলন ছিল। আপনারা মুক্তিযুদ্ধের, এবং আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের স্লোগান, বঙ্গবন্ধুর স্লোগান মুখে নিয়ে আন্দোলনটা অংশগ্রহণ করতে, যেটার সাথে শেখ হাসিনা বা ফেসিবাদী ব্যবস্থা বিলোপের কোনো চিহ্ন ছিল না এই আন্দোলনের মধ্যে আসলে, অগাস্টের 2-3 তারিখ পর্যন্ত। কিন্তু যখন সেই রাতে রাজাকার যে তাদের যে বয়ান, সেটা দিয়ে যখন তারা ছাত্র জনতাকে ট্রিগার করলো, তখন কিন্তু পুরো আন্দোলনের মোড় ঘুরতে শুরু করলো। এবং আপনি যে প্রসঙ্গটা বললেন যে শত্রু, আসলে ফ্যাসিবাদ, বিএনপি কিন্তু একটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি, এই গণ অভ্যুত্থানেরই অন্যতম স্টেক হোল্ডার। এবং গত 15 বছরে তাদের যে নির্যাতন, তাদের প্রত্যেকটা নেতা কর্মীদের বিরুদ্ধে যে অজস্র মামলা, এটা অস্বীকার করে কোনো উপায় নাই। কিন্তু এই 5 আগস্টের পরে কিন্তু প্রত্যেকটা ফ্যাসিবাদ বিরোধী শক্তি যার যার ব্যানারে ফেরত গেছে। এখন যখন গণ অভ্যুত্থানটা নিয়ে প্রশ্ন ওঠে, গণ অভ্যুত্থানের ভাগিদার নিয়ে প্রশ্ন ওঠে, সবাইকে কিন্তু সমান সেটার অংশীদার তারা দাবি করে, খুব ভালো কথা। কিন্তু যখন ব্যর্থতা বা কোনো ধরনের জবাবদিহিতার মধ্যে পড়তে হয়, তখন কিন্তু শুধু ছাত্র তরুণদেরকে পড়তে হয়, বা এই গুটি কয়েক ছাত্রকে ধরে পড়তে হয় যে, এবং এই
শত্রু বা তারা 15 বছরে কিছু পারে নাই, এই কথাটা কিন্তু শুধু ছাত্র তরুণদের পক্ষ থেকে যায় না, এটা জনগণের পক্ষ থেকেও যায়। আপনি যদি আপনাদের এই অনুষ্ঠানগুলোর নিচে কমেন্ট গুলা দেখেন, কখনো যদি চোখে পড়ে, এখানে কিন্তু যারা যাদের প্রকৃত অর্থে যাদের অ্যাকাউন্ট আছে, এরকম অনেক মানুষ কিন্তু খুব সুন্দর সুন্দর কথা লেখে এবং কাউকে অ্যাটাক করে না, খুব গঠনমূলক ভাবেই কিন্তু লেখে। এটা থেকে কিন্তু আপনারা নিজেরাও বুঝতে পারবেন এবং আশেপাশের মানুষ থেকেও বুঝতে পারবেন যে গত 15 বছরে একটা যোগ্য বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে, একটা সফল বিরোধী দল হওয়ার ব্যর্থতা কিন্তু এদেশকে ভুগিয়েছে। এটা শুধু ছাত্র জনতা হিসেবে আমরা যে বলি যে, বা এনসিপি এই নতুন করে যেটা বলে, ব্যাপারটা তা না। আরেকটা বিষয় হচ্ছে, এই শত্রু বা এই মুখোমুখি দাঁড় করানোর ব্যাপারটা কিন্তু এক এক দিক থেকে না। আপনি দেখবেন এই যে কিছুদিন আগে এক টক শোতে আমার এক সহ আলোচক বলছিলেন, আমি 90 সালের গণ অভ্যুত্থানের একটা কথা বলছিলাম, উনি বলছেন 90 সালে তোমার বয়স কত ছিল, বেয়াদব, অপরিপক্ক, আদব কায়দা জানে না, তোমাদের বয়সে মানে এক একজনের, আমাদের রাজনৈতিক জীবন বা রাজনৈতিক পথ চলা তোমাদের বয়সের বেশি, এই যে খাটো করে দেখা, এই যে হেয় করে দেখা, তো এটার প্রতিক্রিয়াতেও কিন্তু কিছু কথা চলে আসে। না ডক্টর জাবিন আসেন আমরা মানে আমরা একটু আমার ব্যর্থতা, আমি আপনার প্রশ্নটা আসলে বুঝাতে পারছি কিনা আমি জানি না। আমার কাছে যেটা মনে হয়েছে যে বিএনপি গত 13 বছর ধরে, স্পেসিফিকলি বললে যে 2012 সালের পর থেকেই বিএনপি এই একটা সরকারের কাছে একটা দাবি জানায় আসতেছে, দরকার হলে সরকারকে বলতেছে ক্ষমতা চাইতে একটা সুষ্ঠু নির্বাচনের কথা বলতে, এবং এইটার মধ্যে কিন্তু বিএনপি কোনোদিন কোনো আড়াল নিতে পারে নাই। বিএনপি কিন্তু কোনো ছাত্রলীগের মধ্যে গিয়ে বলতে পারে না যে বঙ্গবন্ধু মহান নেতা, আমরা সবাই বঙ্গবন্ধুকে ভালোবাসি, এই কথা বলে কিন্তু বিএনপি রাজনীতি করতে পারে নাই। বিএনপিকে রাজনীতিটা করতে হয়েছে বিএনপির কথা বলেই, শেখ হাসিনার এগেনস্টে কথা বলেই বিএনপি রাজনীতি করতে হয়েছে। তার জন্য মামলা, মোকদ্দমা, জেল, জুলুম যত কিছু করছে, চা খাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে ফেসিবাদী আন্দোলনে গেছে হচ্ছে অনেক পরে, অনেক জায়গার পরে। সেই সময় তাদেরকে আমরা মুক্তিযুদ্ধের স্লোগান দিতে দেখছি, তাদেরকে আমরা বঙ্গবন্ধুর ভাষণ দিতে দেখছি, এবং আমরা দেখছি যে তারা নানাভাবে নানা ধরনের আড়াল নিচ্ছেন। বিএনপিকে কিন্তু এই সুযোগটা পায় না। আমার প্রশ্নটা হচ্ছে, যেই বিএনপি এত ত্যাগ করলো, এবং তারা কিন্তু সরকারে গিয়া 3 জন মন্ত্রী হয় নাই, 3 জন মন্ত্রী এই বৈষম্য বিরোধী ছাত্ররাই হয়েছে। তারা কিন্তু কোনো কিছু দখল করে নাই, তাদের একটাই চাওয়া ছিল ইলেকশনে যাওয়া। এবং ইলেকশন যাওয়ার পর থেকে বিএনপিকে কি শুনতে হয়েছে আপনাদের কাছ থেকে আপনি দেখেন। আমি ছোট করে একটু বলি, আমার মাফ করবেন, আপনাদের কাছে শুনতে হয়েছে বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, বিএনপি নাকি আওয়ামী লীগকে নিয়ে আসতেছে। আওয়ামী লীগ দিয়া বিএনপির নেতারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার 100 ভাগের 1 ভাগ বাংলাদেশে কেউ হয় নাই। এরপরও বিএনপি কেমনে শত্রু হইল এনসিপির, এইটার কারণটা কি? মানে বিএনপিকে ক্ষমতা থেকে ঠেকানোটা কেন এত জরুরি হয়ে পড়লো? এখানে এটা শত্রুতার প্রশ্ন না খালেদ ভাই। এই যে কেন শুধু সুষ্ঠু নির্বাচনই চেয়েছিল, নির্বাচন কেন্দ্রিক রাজনীতি তারা করেছে। এই যে হাসিনা কিভাবে এই 3টা অবৈধ নির্বাচন করে ফ্যাসিস্টের সাম্রাজ্য টিকে রেখেছিল, তাদের রাজনীতিটাই ছিল নির্বাচন কেন্দ্রিক। কারণ নির্বাচন হলেই শুধু গণতন্ত্র হবে, গণতন্ত্র ফিরে আসবে, এটা তাদের একটা রাজনৈতিক একটা চালের, এটা বা তাদের কি বলবো আমি, পরিকল্পনার ভুল বলবো, যে তারা সবসময়, আপনিই বলছেন যে তারা সবসময় সুষ্ঠু নির্বাচনই চেয়েছে। কেন তারা হাসিনার এই যে তার যে সাম্রাজ্য, 3টা বিভাগ, এই যে সবকিছু তার একক কর্তৃত্বে, একক হাতে, প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের একটা ইট পাতা যে হাসিনার কথা ছাড়া বা স্বৈরশাসকের কথা ছাড়া চলতো না, বা মানুষকে সম্পৃক্ত করার যে রাজনীতি, এটা তো বিএনপি করতে ব্যর্থ হয়েছে। এবং জনগণের কথা না বলে, জনগণ এই যে এখনো তারা যে 31 দফা বলে বলে যেসব গণভোট অসম্ভব বলছে, যেসবে আমরা জনগণকে সম্পৃক্ত করতে চাচ্ছি, বিএনপি আবার সেসব জায়গায় জনগণকে দূরে ঠেলে দিয়ে আবার নির্বাচনের কথা বলছে। এখানে কিন্তু আপনি দেখেন তারা কিন্তু আবার জনগণকে নিজেদের থেকে দূরে সরাচ্ছে। জনগণ কিন্তু তাদেরকে চাচ্ছে, এবং তারা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, তারা নির্যাতিত রাজনৈতিক দল। আপনি নিজেই বলছেন যে তারা সব সময় সুষ্ঠু নির্বাচন চেয়েছে। একটা দেশের গণতন্ত্র কি শুধু সুষ্ঠু নির্বাচনের, একমাত্র শুধু সুষ্ঠু নির্বাচনের মধ্যে এই নির্বাচন ব্যবস্থাটা কিরকম, এই নির্বাচনটা দাঁড়িয়ে আছে কিসের উপর? এই যে এই নির্বাচন কমিশনার গুলা, বিচারক এবং প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তাদের মন্ত্রিসভাগুলা কিসের উপর দাঁড়িয়েছে? আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব,
প্রত্যেকটা গোয়েন্দা বাহিনী কিসের উপর দাঁড়িয়ে আছে? এগুলো সংস্কারের কথা, এগুলোর বিরুদ্ধে কথা, প্রত্যেকটা সবসময় তাদের একটা উপর দিয়ে কথা, যে চেষ্টা করা হবে, পরিবর্তন করা হবে, এই কিন্তু স্পেসিফিক্যালি উপায়টা কি, পথটা কি, তারা জনগণের কাছে সেটা পরিষ্কার করে না, যেটা ছাত্র জনতা বা এখন পরবর্তীতে হয়েছে। হয় আন্দোলনটা কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, এবং সব সময় কিন্তু এটা তো বাংলাদেশের ইতিহাসে প্রথম না, একটা দিয়েই শুরু হয়েছিল। কিন্তু এই পুঞ্জীভূত যে স্বৈরশাসকের 15 বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেটা কিন্তু প্রকাশিত হয়েছে একটা সিস্টেম, একটা ধাপ পেরিয়েই কিন্তু সেদিকে গিয়েছে। এবং আমি বিএনপিকে আমি একটু বলি, এবং বিএনপিকে যে এই শত্রু মনে করা না, আমরা কিন্তু চাচ্ছি বিএনপিকে জাতীয় ঐক্যমত্য নিয়ে আমরা একসাথে সবাই মিলে আমরা ঐক্যমতে পৌঁছাই সংস্কারের বিষয়ে।